আজকে আমরা আলোচনা করব অব্যয় ও বাক্যে অন্বয়ের বৈচিত্র্যসূচক শব্দাবলীর তার যে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় পর্ব, সেই সম্পর্কে। আমরা পূর্বের আলোচনায় দেখেছিলাম অব্যয় কাকে বলে এবং অব্যয়ের যে শ্রেণীবিভাগ, তার মধ্যে পদান্বয়ী অব্যয় এবং সমুচ্চয়ী অব্যয়, সেই সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করেছি। আজকে আমরা অনুন্বয়ী অব্যয় সম্পর্কে আলোচনা করব এবং যোজক শব্দাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে অনুন্বয়ী অব্যয়। অনুন্বয়ী অব্যয়, এই অনুন্বয়ী শব্দের মধ্য দিয়েই তোমরা বুঝতে পারছ যে অনুন্বয়ী অব্যয়ের সংজ্ঞা কি হতে পারে। অর্থাৎ অনুন্বয়ী, যার সঙ্গে কোনো অন্বয় বা সম্পর্ক নেই, সেটাই হচ্ছে অনুন্বয়ী, নয় অন্বয়। আসলে এই অব্যয় পদগুলি বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বা উন্নীত নয়, তাই এদের বলা হয় অনুন্বয়ী অব্যয়। আমরা এমন অনেকগুলি অব্যয় পাই যার সঙ্গে বাক্যের অবস্থিত কোনো পদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, অথচ সেগুলো ব্যবহার হয় হচ্ছে তোমার মনের কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য ব্যবহার হয়, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এই অনুন্বয়ী অব্যয়কে ব্যবহার করে থাকি। তাহলে অনুন্বয়ী অব্যয় হচ্ছে যা বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বা উন্নীত নয়। যেমন ধরো বললাম ধুত্তর, এই ঝামেলা আর ভালো লাগে না। তাহলে এই যে ধুত্তর, দেখো এই ধুত্তর, এটা কিন্তু ওই যে মূল বাক্য যে এই ঝামেলা আর ভালো লাগে না, এই মূল বাক্যের পদের সঙ্গে কিন্তু তার সেই সরাসরি কোনো সম্পর্ক নেই। ধুত্তর আসলে মনের যেন একটা বিরক্তিকে প্রকাশ করলো। তাহলে এ কিন্তু অনুন্বয়ী অব্যয় হয়ে উঠল। তার কারণ এই ঝামেলা আর ভালো লাগে না, এই পদগুলির সঙ্গে ধুত্তরের কিন্তু সেরকম সরাসরি কোনো সম্পর্ক নেই। বলিহারি তার সাহস, এই যে তার সাহস, এই যে মূল বাক্য, তার সঙ্গে এই যে বলিহারি, আমি যেন তাকে প্রশংসা করলাম, বিস্মিত হলাম, তাকে জানাচ্ছে, তাকে প্রকাশ করছে। এই বলিহারি শব্দের সঙ্গে কিন্তু তার সাহস, এই পদগুলির কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। আসলে এই অনুন্বয়ী অব্যয়গুলো যেন আমাদের মনোভাবকে প্রকাশ করে, আমাদের অন্তর্ভাব, আমাদের যে অন্তরের, আমাদের মনের ভাবকে সে প্রকাশ করে। ঠিক আছে, এবার আমরা দেখব আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়, এখন যে অব্যয় পদের দ্বারা আমাদের আবেগ, মনের যে আবেগ, তা প্রকাশ হয়, যে অব্যয়ের দ্বারা আমাদের মনের কোনো না কোনো আবেগ উঠে আসে, ধরা পড়ে, তাকে বলা হয় আবেগসূচক অব্যয়। এখন দেখো আমাদের মনের তো নানা রকম আবেগ আছে। আমরা কখনো বিস্মিত হই, আমরা কখনো প্রশংসায় বিগলিত হই, আমাদের মধ্যে বিরক্তি দেখা দেয়, আমাদের মধ্যে শোক দেখা দেয়, আমাদের মধ্যে কাতরতা দেখা দেয়, আমাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়, ক্ষোভ দেখা দেয়। তাহলে এই আবেগ যখন প্রকাশ হয়,
যে সকল অব্যয়ের মধ্য দিয়ে, তাকে আমরা বলি হচ্ছে আবেগসূচক অব্যয়। এখন এই আবেগসূচক অব্যয় যখন প্রকাশ হয়, তোমরা দেখবে তা যেন বাক্য থেকে একটুখানি ওই দূরে অবস্থান করে, মানে বাক্যের সঙ্গে যেন একবারে যুক্ত হয়ে পড়ে না, একেবারে সরাসরি যুক্ত হয় না। এবং আমরা ওই আবেগসূচক অব্যয়ের পরে আমরা কমা দিয়ে আবেগসূচক বাক্যের শেষে আমরা আবেগসূচক চিহ্ন আমরা দিই, আবার আবেগসূচক অব্যয়ের পরেও কিন্তু আমরা আবেগসূচক চিহ্ন দিতে পারি। দুভাবেই আমরা এই আবেগসূচক বাক্য তৈরি করতে পারি। যেমন ধরো, আমরা বিস্ময় বোধ প্রকাশ করলাম, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। তাহলে আহা, দেখো এই শব্দটির মধ্য দিয়ে, এই অব্যয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের বিস্ময়কে প্রকাশ করলাম। তাহলে এই আহা আবেগসূচক অব্যয় হয়ে উঠল। আবার আমরা যদি বলি, বাহ খুব সুন্দর ছবি এঁকেছ তো, তাহলে এই যে বাহ, এর মধ্য দিয়ে আমি যেন তাকে প্রশংসা করলাম। এখন এই আহা বা এরপরে আমরা আবেগসূচক চিহ্ন দিতে পারি, আবার সেখানে কমা দিয়ে আমরা বাক্যের শেষেও আবেগসূচক চিহ্ন দিতে পারি। আবার আমরা ঘৃণাকে প্রকাশ করতে পারি, ছি এ কাজ তোমায় শোভা পায় না। তাহলে ছি এই অব্যয় শব্দের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের বিরক্তিকে বা ঘৃণাকে প্রকাশ করলাম। আহারে ছেলেটার কেউ নেই, এই আহারে এই অব্যয়ের মধ্য দিয়ে আসলে আমাদের করুণাকে আমরা প্রকাশ করলাম, করুণা। আবার কি মুশকিল, সবাই চলে গেল। তাহলে এই যে কি মুশকিল, সবাই চলে গেল, এর মধ্য দিয়ে এই আমরা যেন আমাদের বিরক্তিকে প্রকাশ করলাম। তাহলে এই সবই হচ্ছে আবেগসূচক অব্যয়। এবার আমরা দেখব বাক্যালঙ্কার অব্যয় বা আলংকারিক অব্যয়। দেখো, বাক্যালঙ্কার অব্যয় বা আলংকারিক অব্যয়, এখানে আমরা দেখব আমাদের বাংলায় অনেক শব্দ আছে যে শব্দগুলোকে আমরা বলি আলংকারিক শব্দ। আলংকারিক শব্দ অর্থাৎ এই শব্দগুলির মাধ্যমে আমরা বাক্যের অলঙ্করণ করি। অলঙ্করণ মানে আমরা বাক্যের শোভাবর্ধন করি, বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করি, সেটাই হচ্ছে অলঙ্করণ। বাক্যের সৌন্দর্য সৃষ্টি, বাক্যের শোভাকে বাড়িয়ে তোলা। যে শব্দগুলোর মাধ্যমে আমরা সেই বাক্যের সৌন্দর্যকে সৃষ্টি করি, আমরা বাক্যের শোভাকে, তার রূপকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করি, তাকে আমরা বলি আলংকারিক শব্দাবলী। আমরা এমন কতকগুলি অব্যয় আমরা পাই আমাদের বাংলা ভাষায়, যে অব্যয়গুলি তাদের নিজস্ব কোনো অর্থ কিন্তু প্রকাশ করে না, কিন্তু বাক্যের অলঙ্কার অর্থাৎ শোভা তা বাড়াতে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। তাকেই আমরা বলি হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় বা আলংকারিক অব্যয়। অর্থাৎ এই সকল অব্যয়গুলো বাক্যকে এক বিশেষ ভঙ্গির অলঙ্কারে
সজ্জিত করে, বাক্যের অর্থ বৈচিত্র্যকে বাড়িয়ে তোলে। এরা কিন্তু বাক্যের অর্থের কিন্তু কোনো পরিবর্তন সে ঘটাচ্ছে না। এর মূল কাজ হচ্ছে সৌন্দর্য সৃষ্টি, সুন্দর করে তোলা, রূপমুগ্ধ করে তোলা। বুঝতে পারছো? এই অব্যয়গুলোকে আমরা বলবো বাক্যালঙ্কার অব্যয়, অর্থাৎ বাক্যের অলঙ্কার বৃদ্ধি করে যে অব্যয়, বাক্যের অর্থের বৈচিত্র্য সম্পাদন করে যে অব্যয়, তাকেই আমরা বলবো বাক্যালঙ্কার অব্যয় বা আলংকারিক অব্যয়। সে তো মস্ত পণ্ডিত। আচ্ছা দেখো, আমরা যদি বলি সে মস্ত পণ্ডিত, এটাই তো মূল বাক্য। এখন এর সঙ্গে যখন তো শব্দটি যোগ করলাম, দেখো সে তো মস্ত পণ্ডিত, অর্থাৎ ওই যে সেই পণ্ডিত ব্যক্তির একদিকে হতে পারে যে তার পাণ্ডিত্যকে আমরা সমীহ করছি, সে তো খুব বড় পণ্ডিত। আবার দেখো এর মধ্য দিয়ে, এই তো শব্দের মধ্য দিয়ে আসলে তার পাণ্ডিত্যকে আমরা কি কিছুটা পরিমাণে তাচ্ছিল্য করছি, বাবা সে তো মস্ত পণ্ডিত, মানে তার তো অজানা নয় কিছুই, আমরা এখান দিয়ে কিন্তু তাচ্ছিল্য করতে পারি। ও তো বলেছিল আসবে, ধরো ও সেই ব্যক্তি সে তো আসবে বলেছিল কিন্তু আসেনি, তাহলে এই তো এই শব্দের মধ্য দিয়ে আসলে দেখো বাক্যের মধ্যে সংশয় প্রকাশিত হচ্ছে। আবার যখন বলছি দেখো দরজা খুলে দেখলাম পিয়নই বটে, তখন কিন্তু আবার এর মধ্য দিয়ে একটা ওই যে বটে, এই বটের মধ্য দিয়ে একটা নিশ্চয়তা, হ্যাঁ আমি ওইটাই তো ভেবেছিলাম যে পিয়নই এসছে, এই নিশ্চয়তার ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে এই সংশয়, নিশ্চয়তা, এই বিষয়গুলি বাক্যের মধ্যে যখন প্রযুক্ত হয় তখন তা বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে। বাক্যের অর্থের সঙ্গে কিন্তু সরাসরি সেরকম সম্পর্কযুক্ত হয় না। এগুলোই হচ্ছে আমাদের বাক্যালঙ্কার অব্যয়। ওই যে তো, বটে, বা ধরো যে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তাহলে এখানে যে কিন্তু বাক্যের অর্থের হেরফের ঘটালো না, কিন্তু তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এখানে যে কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করলো, তাহলে যে বাক্যালঙ্কার অব্যয়। আর একটু বসুন না পরেই যাবেন, তাহলে আর একটু বসুন না পরেই যাবেন, এই যে না, নাও কিন্তু আসলে এই বাক্যের মধ্যে নির্বন্ধের ভাব, একটা অনুরোধের তীব্রতাকে প্রকাশ করছে। এভাবে না তখন হয়ে উঠছে বাক্যালঙ্কার অব্যয়। এবার আমরা আলোচনা করব বাক্যে অন্বয়ের বৈচিত্র্যসূচক শব্দাবলী। বাক্যে অন্বয়ের বৈচিত্র্যসূচক শব্দাবলী, যাকে আমরা বলছি যোজক, যাকে আমরা বলছি যোজক। এখন এই যোজক, এই যে শব্দ যোজক, যে শব্দাবলী, যে শব্দগুলি একদম ক্ষুদ্র শব্দ, এগুলো আমরা বাক্যে কিন্তু প্রায়শই ব্যবহার করি, এবং এই শব্দগুলো ব্যবহার করার ফলে
আমরা দেখব বাক্যের সঙ্গে শব্দের যে অন্বয় বা সম্বন্ধ সেটা প্রতিষ্ঠা হয়। এদের আমরা অন্বয়সূচক শব্দাবলী বলি এর জন্য। এখন এর নানা রকম বৈচিত্র্য আছে। এই যোজক যে শব্দগুলি যা আসলে বাক্যে নানা রকম সম্বন্ধ প্রতিষ্ঠা করে, অন্বয় স্থাপন করে, সেগুলো নানা বৈচিত্র্যে আমরা প্রয়োগ করি। এখন সেই প্রয়োগের দিক থেকে এই যোজক শব্দগুলোকে আমরা মূলত 6টি শ্রেণীতে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে সম্বোধনসূচক যোজক। সম্বোধনসূচক যোজক। এখন সম্বোধন করতে, আহ্বান করতে যে যোজক শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি তাকেই আমরা বলবো সম্বোধনসূচক যোজক। যেমন হে ভৈরব শক্তি দাও, তাহলে ভৈরবকে আমরা আহ্বান জানাচ্ছি ওই হে শব্দের মধ্য দিয়ে। ওহে যাচ্ছ কোথায়, তাহলে এই যে ওহে এর মধ্য দিয়ে আমরা সেই ব্যক্তিকে সম্বোধন জানাচ্ছি। তাহলে হে, ওহে, ওলো, ওহো, এই সব হচ্ছে ওরে আজ তোরা যাস নে ঘরের বাইরে। তাহলে ওরে সম্বোধন করছি, সম্বোধনসূচক যোজক। এবার হচ্ছে সাদৃশ্য সূচক যোজক। সাদৃশ্য, সাদৃশ্য মানে কি? তুলনা। তাহলে যে যোজক শব্দগুলি সাদৃশ্য বা তুলনার বোঝাতে আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে সাদৃশ্য সূচক যোজক। যেমন নেতাজির ন্যায় দেশপ্রেমিক খুবই দুর্লভ। তাহলে যে ন্যায় সাদৃশ্য বোঝাচ্ছে, নেতাজির মতো দেশপ্রেমিক, তাই তো? এই যে আমরা ন্যায়, মতো, মতন, সম, সদৃশ, পাড়া, এ নদী আপন বেগে পাগল পাড়া। তার নদী যে বেগে বয়ে যায় তা যেন পাগলের মতো, পাগল পাড়া, পাগলের মতো, যেদিকে তার মন যায় সে বয়ে যায়। পাগল পাড়া, নদীর সঙ্গে পাগলের তুলনা করা হচ্ছে। নেতাজির সঙ্গে দেশপ্রেমিক, আদর্শ দেশপ্রেমিকের তুলনা করা হচ্ছে। তাহলে ন্যায়, মতো, মতন, সম, সদৃশ, পাড়া, এগুলো হচ্ছে সব সাদৃশ্য সূচক যোজক। প্রশ্নসূচক যোজক। যে যোজক শব্দ প্রশ্নের ভাব প্রকাশ করে, যে যোজক শব্দের মাধ্যমে বাক্যে প্রশ্নের ভাব প্রকাশ পায় তাকে প্রশ্নসূচক যোজক বলে। এই যে কি, কেন, কাকে, এসবই প্রশ্নসূচক যোজক। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে ভাত খায়নি কাল। তাহলে কে প্রশ্নের ভাব প্রকাশ করছে। তাই কে, কি, কেন এসব হচ্ছে প্রশ্নসূচক যোজক। এবার সম্মতিসূচক যোজক। সম্মতিসূচক বা সমর্থন সূচক। যে যোজক শব্দের মধ্য দিয়ে বাক্যে ওই সমর্থন বা সম্মতি প্রকাশ পায়, যে যোজক শব্দের মধ্য দিয়ে বক্তার সম্মতি প্রকাশ পায় তাকেই সম্মতিসূচক যোজক বলে। আগে চিঠিটা আমিই লিখেছিলাম, তাহলে আগে
মানে হ্যাঁ, আমি চিঠিটা লিখেছি। তাহলে আজ্ঞে শব্দের মধ্য দিয়ে সম্মতি প্রকাশ পাচ্ছে। কাল যাব, তাহলে হু মানে হ্যাঁ, কাল যে যাব সেই সম্মতিকে আমি ব্যক্ত করছি। ব্যাস, কথা পাক্কা। তাহলে কথা পাকা, এই ব্যাস এই শব্দের মধ্য দিয়ে আমি প্রকাশ করছি আমার সমর্থনকে। তাহলে হ্যাঁ, আজ্ঞে, ব্যাস সব হচ্ছে সম্মতিসূচক যোজক। এর বিপরীতে হচ্ছে অসম্মতিসূচক যোজক, অর্থাৎ যে যোজক শব্দের মধ্য দিয়ে অসম্মতির ভাব প্রকাশ পায় সেগুলি অসম্মতিসূচক যোজক। না, আমি তো যাব না, সেটি হচ্ছে না, তাহলে যে না, মোটেই না, তার সঙ্গে কথা বলা যায় না, এই যে মোটেই না, এই সবই হচ্ছে অসম্মতি, তাকে প্রকাশ করছি আমরা। এবার শেষে হচ্ছে সংশয়সূচক যোজক। সংশয়সূচক, যে যোজক শব্দের দ্বারা কোনো বিষয়ে সংশয় বা সন্দেহ প্রকাশ পায় তাকে আমরা সংশয়সূচক যোজক বলবো। ওই বুঝি বৃষ্টি নামবে, তাহলে উনি নাকি ফিরে এসেছেন, তাহলে উনি ফিরে এসেছেন ওই নাকি শব্দের মধ্য দিয়ে সেই সংশয়কে প্রকাশ, ফিরে এসেছেন না ফিরে আসেননি, ওই নাকি যোজক শব্দের মধ্য দিয়ে সেই সংশয়কে প্রকাশ করছে। লোকটি বুঝি কাল আসবে, তাহলে এই যে বুঝি এই শব্দের মধ্য দিয়ে লোকটি কাল আসতেও পারে নাও আসতে পারে, সেই সংশয়টাকে তুলে ধরছে। তাহলে বুঝি, বোধ হয়, নাকি, যেন, দেখে যেন মনে হয়, চিনি উয়ারে, এই যেন শব্দের মধ্য দিয়ে তাহলে তাকে আমি চিনি আবার না চিনি, এই দুয়ের মধ্যে একটা দ্বিধাকে প্রকাশ করছে। তাহলে তোমরা দেখলে আমাদের বাংলা ভাষায় আমরা যে যোজক শব্দগুলি ব্যবহার করি তার 6 প্রকারের বৈচিত্র্য। এখানেই আমাদের অব্যয় ও বাক্য অন্বয়ের যে বৈচিত্র্যসূচক শব্দাবলী তার আলোচনা শেষ হলো। এবার আমরা বাড়িতে অনুশীলন করার জন্য কিছু বাক্য বলছি, সেই বাক্যের মধ্যে সেই যোজক এবং অব্যয় তাকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, তোমরা তার শ্রেণী নির্ণয় করবে। খাতা নিয়ে তোমরা লেখো। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, ওমাতে দাগ দাও। বন্ধু আছো তো ভালো, তোতে দাগ দাও। তোমার নাকি মাতৃবিয়োগ হয়েছে, নাকি শব্দের নিচে দাগ দাও। চাকরি ছাড়বো না, বরং বিদেশ যাওয়া ছাড়ব, বরং দাগ দাও। মরি মরি একই লজ্জা, মরি মরিতে দাগ দাও। আমার তো সব দিতে হবে, তো দাগ দাও। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওগো
দাগ দাও। কথাটা সত্যি বটে, বটে দাগ দাও। তার মতো ভালো ছেলে হয় না, মতো দাগ দাও। তবে এলে কেন, কেন দাগ দাও। আপনি বুঝি ঘর ভাড়া খুঁজছেন, বুঝি দাগ দাও। পড়ো বা লেখো, বা দাগ দাও। ওমা, এই যে দাদা এসেছে, এই ওমা দাগ দাও। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, হে দাগ দাও। ওই বুঝি বাঁশি বাজে, বুঝি দাগ দাও। মেঘলা কেটে গেছে, সুতরাং ভাবনা নেই, সুতরাং সে মন্দিরে দেবতা নাই, নাই দাগ দাও। পাছে লোকে কিছু বলে, পাছে যেমন মা তেমন মেয়ে হবে তো, তো দাগ দাও। মোটেই না, সবই মিথ্যা, মোটেই না দাগ দাও। খেতে দাও নইলে চুরি করব, নইলে দাগ দাও। বিপদ কেটে গেছে, কাজেই এখন তোমার ওখানে না গেলেও চলবে, কাজেই দাগ দাও। অনেক অনুরোধ জানানো হলো, তথাপি তাকে টলানো গেল না, এই তথাপি সেখানে দাগ দাও। ওকেও মিটিংয়ে ডাকবে নাকি, নাকি সেখানে দাগ দাও। তাহলে এখানেই আমাদের অব্যয়ের অন্যসূচক শব্দাবলী তার আলোচনা শেষ হলো।